এ কেমন অভদ্রতম! কে আপনি? বাড়িতে ঢুকে ছবি কেন তুললেন? যুবকটি রেহানার কথায় যেন পাত্তা দিল না। এগিয়ে গিয়ে আলপনার আরও কয়েকটা ছবি তুলতে তুলতে বলল। এটা স্রোত ভাবির বাড়ি না? স্রোতভাবে ডাকটা শুনে খানিকটা দমল রেহানা। হৃদের বাড়ির লোক বুঝল, তাই বলে এমন না বলে ছবি তুলবে? আজ হৃদ ভাইকেই বিচার দিবে ভাবল। খানিকটা ভদ্রতা নিয়ে কাট কণ্ঠে বলল। হ্যাঁ। এর মাঝেই প্রবেশ করলো হৃদের বোন, হৃদের বড় ভাইয়ের বউ। ছেলেটা বলল এবার। ডাকুন আপনার ম্যাডামকে, বলুন তার একমাত্র দেবর এসেছে। রেহানা ডাকতে যাবে, হুট করেই ম্যাডাম কথাটা মস্তিষ্কে প্রবেশ করতেই তড়িৎ গতিতে বলল। ম্যাডাম মানে? ছেলেটি ডোন্ট কেয়ার মুড নিয়ে বলে। তো ম্যাডাম না, আমার জানা মতে বাড়ির মালকিনদের কাজের লোকেরা ম্যাডামই মানে। আকস্মাৎ এহেন কথায় বিস্মিত হলো রেহানা। হৃদের বোন হৃদিতা বেশ লজ্জিত মায়ান ভাইয়ের কাণ্ডে। সে এগিয়ে এসে কিছু বলবে, তার আগেই রেহানার রাগ হয়। লোকটা অতীব অভদ্র, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিতে। উচ্চ কণ্ঠে বলে। কাজের লোক মানে? কাকে কাজের লোক বলছেন আপনি? আমায় কোন দিক দিয়ে কাজের লোক মনে হয়? হৃদিতা দিক বিদিক পায় না। এর মাঝেই বাড়ির সবাই আসে। সবাইকে দেখে ছেলেটাকে থামানোর চেষ্টা করে বলে। মায়ান ভাইয়া, কি বলছো কি? আপনাকে কাজের লোক বলছি, আর রইল কোন দিক দিয়ে মনে হয় তার কথা। এ কেমন কথাবার্তা? আমি তো সব দিক দেখি, যতটুকু দেখলাম পুরোটাই দেখতে একেবারে খানদানি কাজের লোক। মায়ান রেহানার পা থেকে মাথা অবধি কুচকে তাকালো, অতঃপর ভাবুক হয়ে বলল। আপনাকে কাজের লোক বলছি, আর রইল কোন দিক দিয়ে মনে হয় তার কথা। এ কেমন কথাবার্তা? আমি তো সব দিক দেখি, যতটুকু দেখলাম পুরোটাই দেখতে একেবারে খানদানি কাজের লোক। মায়ানের কথা শেষ হতেই সশব্দে হেসে উঠল শ্রাবণ। শ্রাবণের সাথে অপু আর রুম্পাও হাসলো। শ্রাবণ এগিয়ে এলো, হ্যান্ডশেক করলো মায়ানের সাথে। মায়ান শ্রাবণকে চেনে, দেখা হয়েছে কয়েকবার। শ্রাবণ হাসতে হাসতেই বলল। বাহ, বেশ বিশেক্ষণী মানুষ তো তুমি। ঠিক ধরেছ, ও কাজের লোকেই। তবে এই বাড়ির না, আমাদের বাড়ির। নেহাত আমার মায়ের দয়া মায়ার মন, তাই ওকে মেয়ের মতোই বড় করেছে। এটা ওর মামার বাড়ি। আমার কথা তো ছোট বোন। বলেই রেহানার দিকে তাকিয়ে ফের গা জ্বালানো হাসি দিল। তেলে বেগুনে জ্বলে উঠল রেহানা। তার ভাই সবসময় এমন বলে, অন্যের মুখে শুনলে তো হাসবেই। সব শ্রাবণের কথাই খানিকটা ভড়কালো মায়ান। রেহানার পানে তাকালো। মেয়েটা এখনও তার পানে অগ্নি চোখে তাকিয়ে আছে, যেন এখনই গিলে খাবে। মায়ান বুঝলো বেশ ভুল করেছে। মায়ান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল। আসলে যেমন গেটআপে ছিল, আবার নিচে বসে কাজ করছিল, আমি তো প্রথমে ওটাই ভেবেছি। তাছাড়া উনি আমায় কিছু বলছিল না। বলে থামলো মায়ান। হৃদিতা আর তার ভাবি বেশ লজ্জা পেয়েছে মায়ানের এহেন কাণ্ডে। হৃদিতা মিনমিনিয়ে দাঁত চেপে বলল। মায়ান মাথা চুলকে ক্যাবলাকান্তর মতো হাসলো, অতপর রেহানার সামনে গিয়ে বলল। সরি, আমি বুঝিনি। বাই দ্য ওয়ে, আমি মায়ান, আর আপনি? বলেই হাতটা এগিয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। রেহানা ফুঁসে উঠল, নাক মুখ কুচকে তাকালো মায়ানের দিকে। ফসফস করতে করতে মায়ানকে উপেক্ষা করে প্রস্থান করল। বিস্মিত হলো মায়ান, তপ্ত শ্বাস টানল, উষ্টকোলে ঝুলে উঠল তীক্ষ্ণ হাসির রেশ। রেহানা যাওয়ার পানে তাকিয়ে মিনমিনিয়েই বলল। ঝাঁসি কি রানী, নট ব্যাড, আই লাইক ইট। আজ শুক্রবার, বিয়ের অনুষ্ঠান শুরু হতে আর মাত্র 4 দিন বাকি। স্রোতের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ বলে নাকি লাভ তা জানা নেই। ব্যবসার সূত্রে পরিচয় হৃদের বাবার সাথে স্রোতের বাবার, প্রবীণ শেখের সাথে। পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে আরও 4 বছর আগেই। হৃদ বলেছে অনার্স ফাইনাল ইয়ারের আগে বিয়ে করতে চায় না, নয়তো পড়ায় অমনোযোগী হয়ে যাবে স্রোত। সেই 4 বছর আগে থেকেই আলাপ হয়, অতপর ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে। হৃদ স্রোতের ক্ষেত্রে বেশ পজিটিভ। হৃদের ভালোবাসা এতটাই প্রগাঢ়, সে ভালোবাসা স্রোতকেও উন্মাদ করতে সক্ষম। পড়ালেখা নিয়েও সে আপোষ করতে পছন্দ করে না। স্রোতের এক একটা ব্যাপার লোকটার সূক্ষ্ম নজর। এখন যদিও অনার্স 3য় বর্ষে পড়ছে স্রোত, হৃদের দাদির জোরাজুরিতে এখনই আয়োজন করতে হচ্ছে।
শুক্রবার আজ, তাই সবাই বাড়িতে রয়েছে। 4 দিন বাকি আর বিয়ের অনুষ্ঠান শুরু হতে। টুকটাক অনেক কাজেই শুরু হয়ে গেছে। আজ তাদের কথা ছিল কেনাকাটা করতে যাওয়ার। এর মাঝেই বিনা খবরে এলো ছেলের বাড়ি থেকে মানুষ। হৃদের চাচাতো ভাই, হৃদের আপন বোন আর তার বড় ভাইয়ের বউ। হুট করে আসায় তেমন কোনো বিশেষ আয়োজনের প্রস্তুতি নিতে পারেনি কেউ। তবে আপ্যায়নের কমতি রাখা যাবে না, মেয়ের হবু শ্বশুর বাড়ির লোক বলে কথা। অতঃপর তাদের সর্বতার ঘর থাকা টুকিটাকি স্ন্যাক্স মিষ্টি দিয়েই রসুইঘরের দিকে গেল ভিন্ন কিছু তৈরির জন্য। তারা এসেছে বাড়ির সকলের জন্য উপহার সামগ্রী নিয়ে। সবে অপরাহ্নের শুরু, আসরের আজান পড়ল সবে। কণিকা, মিতা, রেবেকা মিলে রান্নাঘরের দিকে গেল নাস্তার তোড়জোড় করতে। তবে নাস্তাটা বানালো রেহানাই। রেহানা এসব ব্যাপারে বেশ গুছিয়ে হ্যান্ডেল করতে পারে। অতিথিদের জন্য নিমেষে মুখরোচক খাবার এবং চা তৈরি করলো। অতঃপর মামি আর খালামুনির সাহায্য নিয়ে এলো বৈঠকখানায়। লোকটার সাথে তার ঝামেলা হলেও বাকি দুজন তো তাকে কিছু করেনি। বোনের শ্বশুরবাড়ির লোক বলে কথা, নয়তো এই লোকটাকে তখনই দেখে নিত। মানুষ মানুষকে ড্রেস দেখে কি করে বিচার করে। এক এক করে সবার হাতে চা তুলে দিল। সবার হাতে চা তুলে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও মায়ানের চাটা নিল। সাত পাঁচ ভাবতে ভাবতে এলো মায়ানের সামনে। যেই না মায়ান চাটা নেওয়ার জন্য হাত বাড়াবে, রেহেনা মুখ ভেঙচি দিয়ে চাটা সামনে থাকা টেবিলেই রাখলো। প্রস্থান করলো। অবাক হলো মায়ান, ভরকালো খানিক, কিঞ্চিত হাসলো। চাটা নিয়ে রেহানার পানে তাকিয়েই চুমুক বসালো। ঝাঁঝালো মানুষ, মায়ানের বেশ পছন্দ। অপরাহ্ন মেদিনীতে রাজত্ব চালাচ্ছে তখন। সারাদিন বিভাবসু পাংশুটে মুখে থেকে শেষবেলা কমলা আভা ছড়াচ্ছে চারদিকে। ধূসর আর কমলাটে হয়ে আছে অন্তরিক্ষ। এ যেন রঙের ছড়াছড়ি। মরিচা বাতিগুলো আবছা আলো ছড়াচ্ছে। মেদিনীতে এখনও অপরাহ্ন নিজের আলো ছড়ানোর ফলে কৃত্রিম বাতিগুলো যেন নিজের আলো ছড়াতে অক্ষম। এ আলোয় কৃত্রিম আলোগুলো যেন অস্পষ্ট। ছাদের মাঝ বরাবর বসে নুপুরের হুক লাগাতে ব্যস্ত নোঙর। ছাদে এসেছিল পায়রাগুলোকে খাবার দিতে যাওয়ার সময়। ইট আর পাথর একসাথে ছিল দেখেনি, এর সাথেই হোঁচট খেয়ে পড়ে যায়। ছিল রক্ত বের হচ্ছে, সেই দিকে তার কোনো মাথা ব্যথা নাই। নুপুরখানার হুকটা ছিঁড়ে গেছে, এই নিয়ে তার আফসোসের শেষ নেই। পড়ে গেছে শুনলে মা বেশ বকবে, তাছাড়া নুপুরটা দেখলেও মা বকবে, তাই ঠিক করার চেষ্টা করছে। মা সবসময় বেশ কঠোর, কিছু হলে তাকেই উল্টা বকে। নোঙরের সাথে বসে দুটো পায়রা, একটা সাদে একটা লালচে। নোঙরের পায়রা পালার বেশ শখ। এ পায়রাগুলো বাবার আর শ্রাবণ ভাই মিলে এনে দিয়েছে, তাও শহর থেকে। 50খানা পায়রা আছে তার। এই থেকেই দুটো পায়রা ব্যতিক্রম। এই দুটোও তার সর্বপ্রথম পায়রা। খুব কান্নাকাটির পর বাবা এনে দিয়েছিল। এই পায়রার জন্য একদিন না খেয়েও ছিল, তবুও তার মা রাজি হয়নি। পরে তার বাবা জোর করে এনে দিয়েছিল। ওই 50খানা থেকেই এই দুটোই যেন তার বন্ধু হয়ে উঠল। ভালোবাসা দিলে নাকি বোবাজাতকেও পোষ মানানো যায়, আর এর প্রমাণ হলো এ পায়রা দুটো। নোঙর জানতো শুধু কিছু কিছু পাখি আছে যারা পোষ মানে, কিন্তু পায়রাও যে পোষ মানে তা তার ধারণার বাইরে ছিল। নোঙর যখন পড়ল, নোঙরের আর্তনাদ শুনে সাথে সাথেই যেন পায়রা দুটো এলো। আর আসার পর থেকেই কেমন বাকবাকুম করেই যাচ্ছে, যেন কিছু বলতে যাচ্ছে ওরা, কিন্তু পারছে না। ভাবনার মাঝেই হুট করে এক কাণ্ড ঘটলো। চমকালো নোঙর খানিকটা। তার সাথে সাথেই নুপুরটা কেউ কেড়ে নিল এসে। রাশভরি কণ্ঠে বলল, জিনিসের যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিতে শেখো মেয়ে। শরীরের অবহেলা আমার একটু পছন্দ না। চেনা কণ্ঠে সামনের দিকে তাকালো নোঙর। তখনই যেন ব্যথাটা ঠাউর করতে পারলো। পাটা যেন টনটন করে উঠল। এতক্ষণ নুপুর নিয়ে ব্যস্ত থাকায় পায়ের কথা বেমালুম ভুলেছিল। মনোযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যথাটা যেন চড়া দিল। সামনে থাকা রুদ্র ভাইকে দেখে খানিকটা থতমত খেলো নোঙর। পা গুটিয়ে নেওয়ার প্রয়াস চালালো, ব্যর্থ হলো। এর মাঝেই ফের রুদ্র শান্ত কণ্ঠে বলল, পা ছিলল কি করে দেখি, দেখতে দাও, রক্ত বের হচ্ছে দেখি। বলতে বলতেই পা স্পর্শ করলো। কিঞ্চিত কেঁপে উঠল নোঙর।
রুদ্ধর কথার প্রত্যুত্তরে রাসভরি কণ্ঠে বলল, আবার ছেলে দেখাবো কি করে হলো? বলে রুদ্ধ দিতে তাকাতেই ভয় পেল। চোখ রাঙিয়ে তাকালো রুদ্ধ। মেয়েটা মুখের বুলি আছে বেশ। সাথে সাথেই নোংর আমতামতা করে বলল, না মানে ইটের সাথে পা লেগে হোঁচট খেয়ে নিচে পড়েছি। কিছু বলল না রুদ্ধ। তন্মধ্যে সাংঘাতিক এক কাণ্ড করলো। 5 কোলে তুলে নিল নোংরকে। সাথে সাথেই নোংর চিৎকার করে উঠল, বলল, হায় আল্লাহ, রুদ্ধ ভাই করছেন কি? রুদ্ধ গভীর কণ্ঠে বলল, চুপ, নয়তো মামিকে বলে মার খাওয়াবো। নোংর দমল যেন। মাকে সে বেশ ভয় পায়। তখনই মনে পড়ল নূপুরের কথা, মুখ ফুলিয়ে বলল। আমার নুপুর দিন। রুদ্ধ এগোতে এগোতে বলল, ফেলে দিয়েছি। ফেললেন কেন? আমার প্রিয় ছিল এটা। রুদ্ধ নিজের দৃষ্টি নিবদ্ধ করলো নোংরের চোখে। শীতল আখিতে তাকালো, খানিকটা থমকালো। হৃদয় যেন কি বুঝলো। দুরু দুরু শুরু করলো, নয়ন নয়নে মিলিয়ে বলল, আর আপনি আমার প্রিয়। বিভাবসু অস্তমিত হলো সবেই। কল্লোলিত পরিবেশে খানিকটা থামথামে। বনের পায়ে স্যাভলন দিয়ে পরিষ্কার করছে স্রোত। মা নামাজ পড়ছে। এসে আজ তাণ্ডব করবে। মেয়েটা বড়ই দুষ্টু। মেয়ে মানুষ এত দুষ্টু হতে চলে? ছোটাছুটি করা যেন তার রক্তে মিশে আছে। আর একটা না একটা কাণ্ড ঘটাবেই। খুব একটা কিছু না হলেও ডান পায়ের বুড়ো আঙ্গুলের নখটা অর্ধেক উঠে গেছে। সেখান থেকেই রক্তপাত হচ্ছিল। আর গোড়ালির দিক দিয়ে ছিলেছে। ভীত চোখে তাকিয়ে আছে নোংর। বাবাও নেই বাড়িতে। সে গেছে নামাজ পড়তে মসজিদে। নখখানা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল স্রোত। এর মাঝে এলো কণিকা। অনুরাগযুক্ত মুখশ্রীখানা। নামাজ পড়ার সময় কানে গিয়েছে কথা। মাকে দেখেই তড়িৎ গতিতে উঠে রেবেকার পিছনে গিয়ে পালালো নোংর। পায়ে ব্যথা সেই দিকে তার খেয়াল নেই। রেবেকার পেছনে গিয়ে ভীত কণ্ঠে বলে, ও ফুপিমা, তোমার বন্ধুপিকে এইভাবে তাকাতে না করো, ভয় করে আমার। কণিকা এবার তেড়ে এসে বলল, এ কোথায় লুকাচ্ছিস তুই? বের হ, বের হ। আজ তোর একদিন কি আমার একদিন। নরের মায়ের রাগ সম্পর্কে ধারণা আছে। তার আর তর্ক করলো না, ফিসফিসিয়ে রেবেকাকে বললো, ফুপিমা কিছু বলো না মাকে। রেবেকা হাসলো কিঞ্চিত। যেমন মা তার তেমন মেয়ে। ইস, এসেছে মেয়েটাকে শাসন করতে। সে তো এই নোংরের মতোই ছিল। রেবেকা এবার নোংরকে ধরে কণিকার উদ্দেশ্যে বলল, হ্যাঁ কণিকা, এ কেমন আচরণ? আসার পর দেখছি কিছু হলে ছেলে মেয়েদের মারতে তেড়ে আসিস। এমন করলে ছেলেমেয়েরা সাহস পায় বেশি। আর সব সময় ছেলেমেয়েদের সাথে এমন কঠোর মা সুলভ আচরণ করতে হয় না। ওরা বড় হয়েছে, এটা তোকে মানতে হবে। তাছাড়া ওরা দুষ্টুমি করবে না তো তুই করবি? ফুপি মায়ের কথায় খানিকটা সাহস পেল নোংর। কণিকা সামান্য রাগ দেখিয়ে বলে, তোদের ভাই আর তোদের জন্য মেয়েগুলো দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। আশকারা দিস না, এদের মাথায় উঠবে। আর সাহস পাবে কি? এমন সাহস হওয়ার আগে হাত পা বেঁধে ঘরে রেখে দেব। মা তো মা সুলভী আচরণ করবে। মায়ের আবার বন্ধু হয় নাকি? রেবেকা বান্ধবীর কথায় অসন্তুষ্ট হলো। এখন কি তাদের যুগ আছে? যুগ পাল্টেছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা হয় বেশ লাজুক। এদের সাথে মা বাবার বন্ধু সুলভ আচরণ করতে হয়। রেবেকা এবার বলল, তোর থেকে সব মূর্খের মতো কথা আশা করিনি। ছেলে মেয়ে মানুষ করা এতই সহজ? মারধর করলে শোধরানোর থেকে বেশি নষ্ট হয়। মাসুলভ আচরণ করে ভয়ে দেখাতে পারিস, সেই ভালোবাসাটা আর আসবে না। সারাদিন বাচ্চারা ভাববে এটা করলে মা বকবে, ওটা করলে মা বকবে। ওরাও মন খুলে প্রাণবন্ত হয়ে বাঁচতে পারবে না। তোর সামনে সবসময় ভয়ে ভয়ে থাকবে। এখন দেখবি মেয়ে বিনা কারণেই তোকে ভয় পায়। ভুল করে কিছু করলে বসলেও ভয়ে তোকে বলতে সাহস পাবে না। এ বয়সটা এখন ভুল করার। দেখা গেছে হুজুকে কোনো ভুল করে বসলে তোদের ভয়ে তোদের কিছু বলবে না। আর সেই ভুল করতে করতেই বড় কিছু পরিণত হবে। ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ভালোবেসে বন্ধুত্বর মতো মিশতে হয়।
বলেই রেবেকা নোংরকে নিয়ে স্থান ত্যাগ করলো। শ্রুতসহ বাকি সবাই প্রস্থান করলো। কণিকা ভাবলো, বেশ, আসলেই তো তার মেয়ে সামান্য জ্বর হলেও ভয়ে থাকে মা যদি বকে। ছোটোখাটো কিছু করেই বাবার পেছনে লুকাই বাঁচার জন্য, অথচ মানুষ বলে সবচাইতে নিরাপদ স্থান মা। তাহলে সে কি ভালো মা হতে পারেনি? কণিকা খেয়াল করেছে স্রোতও প্রস্থান করার পূর্বে দীর্ঘশ্বাস ফেলেছে। সে ছোটবেলা থেকে সবসময়ই সন্তানদের শাসন করেছে এই ভেবে তার ছেলে মেয়ে ভুল করবে না কখনো। আর এই ভুলটাকে দূর করার জন্য সেই যে নিজের মেয়েদের থেকে কত দূরে চলে গেছে এটা জানা নেই। ফের সেই কল্লোলিত পরিবেশ, পরিপূর্ণ যেন নীরব, একদমই মানায় না। সবসময়ই হৈরইয়ে মুখরিত থাকবে, তাতে যেন পরিপূর্ণ। প্রলয় শেখ আর পাশে বসে আছে নোংর। আজ তাদের কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ যাওয়া হলো না। আর শ্রাবণ এসেছে এই সবেই। আসতেই ধাপ করে বসলো নোংরের কাছে পাশে। সে এখনো দেখেনি নোংরের পা। অদূরে দাঁড়িয়ে থাকা রুদ্ধ তা দেখলো গভীর চোখে। চশমা ঠেলে নিয়ন্ত্রণ করলো নিজেকে। মা তার এই ব্যাপারটা বেশ অবহেলা করছে। কেন তার ভাইয়ের সাথে কথা বলছে না? রুদ্ধ এসে বসলো প্রলয় শেখার পাশে, ইচ্ছা করেই বসলো। এর মাঝেই রুম্পা এগিয়ে এলো। সে যেন এই লোকটাকে দেখলে নিজেকে সামলাতেই পারে না। রুম্পা লাজুক কণ্ঠে মিনমিনিয়ে বলল, রুদ্র ভাই, চা দেবো আপনাকে? রুদ্ধ স্বভাবসুলভভাবেই বলল, চা না, মাকে বলো না আমায় এক কাপ কফি দিতে, মাথাটা বেশ ধরেছে। মাথা ব্যথার কথা শুনে নোংর এক পলক তাকালো লোকটার দিকে। তৎক্ষণাৎ স্মৃতিচারণ হলো বিকেলের সে অনাকাঙ্ক্ষিত লজ্জাজনক ঘটনা। নিমেষে যেন লজ্জা ভর করলো তনুতে। রুম্পা স্বাভাবিকভাবে শ্রাবণকেও শুধালো চায়ের কথা। তার আগেই তরি চা নিয়ে এলো। তরির শ্রাবণের সব কিছুতে সূক্ষ্ম নজর। তরিকে চা আনতে দেখে রুম্পা সন্দিহান চোখে তাকালো। তার কেমন সন্দেহ হয় আজকাল। রুম্পা খানিকটা রসিক কণ্ঠে বলল, বাহ, চা নিয়ে এসেছিস? সব দিকেই বেশ নজর তো তোর, নাকি এটা শুধু শ্রাবণ ভাইয়ের দিকেই? বলেই ব্রুকুচকে তাকালো। শেষের কথাটা আসতেই বলল তরি ছাড়া কারো কর্ণকুহরে পৌঁছালো না। মুখে তার শয়তানি হাসি। তরি থতমত খেলো, আমতা আমতা করে বলল, কি যে বলিস না আপা, তুই কি করতে যাচ্ছিলি? যা, আমি চাটা দিয়ে আসি। ধীর পায়ে গেল শ্রাবণের পানে, চা এগিয়ে দিয়ে বলল, আপনি কিছু খাবেন? বানিয়ে দিব? শ্রাবণ মাথা দুলিয়ে না বলল। সে বাইরে থেকে খেয়ে এসেছে। আকস্মিক নজর গেল নোংরের পায়ের দিকে। চমকালো শ্রাবণ। চাটা নিতে গিয়েও ধপ করে রেখে দিল। যার তরুণ গরম চাখানা পড়ল তরির হাতে। আর্তনাদ করে উঠল তরি, কিন্তু তার আর্তনাদ শ্রাবণ অবধি পৌঁছালো না। শ্রাবণ সহসা বিস্মিত কণ্ঠে বলল, তোর পায়ে ব্যান্ডেজ কি করে নহর রানী? কি হয়েছে? হায় আল্লাহ, আপা তোর হাতে তো গরম চা পড়েছে, তাড়াতাড়ি পানি দে। নিজের হাতে চা পড়েছে সেই দিকে তরির লক্ষ্য কই, শুধু শ্রাবণের পানে তাকানো। লোকটার চোখে নোংরের জন্য চিন্তার ছাপ স্পষ্ট, অথচ তার চারদিকে লোকটার খেয়াল নেই। শ্রাবণের মস্তিষ্ক খুলল। সে চাটা রাখতে গিয়ে হাতে ফেলেছে। রুম্পা স্রোত এগিয়ে এলো। প্রলয় শেখের নাতনির হাত ধরে বেসিনের দিকে নিয়ে গেল। নাতনিদের ক্ষেত্রে সে বেশ যত্নশীল। যেতে যেতে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আহা নানা ভাই, দেখে রাখবে না চাটা। এত তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটলো, সব যেন মাথার উপর দিয়ে গেল। তরিকে নিয়ে বেতে ব্যস্ত হলো সবাই। চাটা সবে মাত্র বানিয়েই নামিয়েছে। ইস, মেয়েগুলো এত বেখেয়ালি। রুধু নিজের জায়গাতেই ঠায় বসে আছে। সে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। শ্রাবণের কাণ্ড কেন যেন ভালো ঠেকল না তার। রজনী তার প্রগাঢ় তমসাচ্ছন্ন নিস্তব্ধতা আর নীরবতা রাজত্ব চালাচ্ছে। অম্বর গুরুম গুরুম শব্দ তুলে কম্পিত হচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। অম্বর আজ সারাদিন হুতুম প্যাঁচার মতো মুখ করে থেকে মধ্য রজনীতে তাণ্ডব চালাচ্ছে। পরিপূর্ণ কুঞ্জ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুম পরিণত হয়েছে। ঘড়ির কাঁটাটা বড়ই ব্যস্ত। 2:30 বাজলো সবে। কারেন্ট গেছে সে একটাই। বৃষ্টির সাথে এই কারেন্টের যে কি এক শত্রুতা এখনো ঠাহর করতে পারে না নোংর। রুম্পা রেহানা বেঘরে ঘুমাচ্ছে।
স্রোত ফোনালাপে ব্যস্ত। সবসময় এত রাত অবধি ফোনালাপে মত্ত না থাকলেও কারেন্ট যাওয়ার পর ফোন করেছে হৃদকে। নোংর বেশ হাঁসফাঁস করছে। কারেন্ট গেলে তার ভুলেও ঘুম হয় না। পরিবেশ যতই শীতল থাকুক, বারান্দায় যাওয়ার ইচ্ছে জাগছে, কিন্তু সেখানে আপা কথা বলছে। এখন কি আর যাওয়া যায়? ইস, কি লজ্জা না! আকস্মিক পানির পিপাসা পেল নোঙরের। বোতলে হাত দিয়ে দেখলো খালি। পড়ল বিপাকে, 7-5 ভেবে নামলো বিছানা থেকে। বোতলখানা নিয়ে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। হাতে মোমবাতি। টর্চটা ঘরেই রেখে গেল, নয়তো আপা আবার ভয় পাবে। সে আবার ভয় পায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে নামলো। নিচে নেমে রান্নাঘর থেকে পানি নিল, তখন টুংটাং শব্দ কর্ণপাত হলো। পানি খেয়ে বোতলটা নিয়ে মোমবাতি সহ ফের পা বাড়ালো শব্দের উৎস খোঁজার জন্য। দোতলার শেষের ঘরটার দিকে আসতেই পাখানা থমকালো। এই ঘরটাই রুদ্ধ ভাই থাকে। হ্যাঁ, এখান থেকেই তো শব্দটা আসছে। কিসের শব্দ এটা? আর একটু এগিয়ে গেল, দরজায় সামান্য খোলা। সেখান দিয়ে উকি দিবে, তৎক্ষণাৎ থমকা হাওয়ায় নিভে গেল মোমবাতিখানা। আকস্মিক এমন হাওয়ায় খানিকটা ভীত হলো। তন্মধ্যেই ঘটে গেল আর এক বিস্ময়কর কাণ্ড। আকস্মিক কেউ হাতখানা টেনে ধরে দেওয়ালে চেপে ধরল। ঘুটঘুটে অন্ধকারে সব যেন অস্পষ্ট নোঙরের কাছে। সামনের মানুষটির অবাধ্য হস্ত গলিয়ে কটিদেশে স্থান করল। সহসা এখন পরিস্থিতিতে তনু কম্পিত হলো। শিউরে উঠল নিমেষে। আতঙ্ক গ্রাস করল। নোঙর ঘুমিয়ে উঠে চিৎকার করবে, তখনই কেউ মুখখানা চেপে ধরল। আজ মেদিনী অম্বরে আজ মেঘমল্লার রাজত্ব চলাচ্ছে প্রগাঢ়ভাবে। মেঘমন্দ্রে কেঁপে কেঁপে উঠছে ঘরের জানালার গ্রিলগুলো। সীসাগুলোও কম্পিত। ঝড়ো বাতাসে ঘরের পর্দাগুলোও টালমাটাল হয়ে উঠছে। মাঝে মাঝে কম্পিত হচ্ছে নোঙরের তনুও। মুখ চেপে দাঁড়িয়ে থাকা বুড়িটির তীব্র পুরুষালী ঘ্রাণ নাসারন্ধ্রে পৌঁছে মস্তিষ্ক সজাগ করে তুলেছে। খানিকটা ছোটাছুটি শুরু করলো নোঙর। এর মাঝে কর্ণপাত হলো রিনিয়ে পুরুষালী চেনা কণ্ঠ। হুশ, চিৎকার করবে না প্রাণ, ভয় নেই, আমি আছি তো। প্রশমিত হলো যেন নোঙর। পিলে চমকালো, কেমন বুক ধুরু ধুরু করে উঠল। কৈশোরী মনে যেন অদ্ভুত অনুভূতির সঞ্চার করলো। সামনে থাকা মানুষটি নিজের হাত সরিয়ে নিল, দূরে সরল। তবে নোঙর ঠায় দাঁড়িয়ে রইল। বলতে ইচ্ছে করলো, আপনার জন্যই তো ভয় পেলাম। আর লোকটা তাকে প্রাণ বলল। এ নাম তো তার বাবা ছাড়া কেউ তাকে ডাকে না। এ নামটা তার বাবারই দেওয়া। এত রাতে ভূতের মতো গুড়গুড় করো, তাও মোমবাতি নিয়ে। হার্ট অ্যাটাক হয়ে গেলে এদাই কে নিত? রুদ্ধের কথায় থতমত খেল নোঙর। ভূতের মতো হুট করে টেনে নিয়ে সামনে এলো সে। টেনে আনার চক্করে পায়েও ফের ব্যথা পেল। এমনি খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। আর ওকে বলছে ওকে দেখে নাকি দামড়া লোক ভয় পাবে। কি সাংঘাতিক, কি আশ্চর্য কথাবার্তা! নোঙরের কিঞ্চিত রাগ হলো। ফের চিৎকার করে কিছু বলতে যাবে, তড়িৎ গতিতে সামনে এসে ফের মুখ চেপে ধরল রুদ্ধ। ফিসফিসিয়ে বলল, কি করছো মেয়ে? চিৎকার করবে না খবরদার, আমি তোমার কাছেই আছি। আমার কানেও কোনো সমস্যা নেই। এভাবে চিৎকার করলে নির্ঘাত সবাই জেগে যাবে। বড় বড় চোখে তাকালো সে। আসলেই তো, এখন তো দিন না। ইস, তার এই মাইকের মতো গলাখানা কবে যে শান্ত হবে! এই সময় যদি কেউ তাকে দেখে ফেলে নিশ্চিত কেলেঙ্কারি হবে। নোঙর এবার ছিটকে রুদ্ধের হাত সরিয়ে নিল। অনুরাগযুক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি তো ভূতের মতো সামনে এলেন। আমায় ভূত বলছেন কোন সাহসে, অভদ্র পুরুষ! সরুন, আমি ঘরে যাব। বলে পিছনে ঘুরতেই আকস্মিক সঞ্জলের শব্দ করে মেদিনী কাঁপিয়ে যেন বাজ পড়ল। থম মেরে দাঁড়িয়ে রইল নোঙর। বুকটা এখনও কাঁপছে। নোঙরের ভাবনার মাঝে শোনা গেল পুরুষালী নেশাক্ত কণ্ঠ। গান শুনবে প্রাণ? বলে উত্তরের আশা না করে বারান্দায় গেল। ঘুটঘুটে অন্ধকারে কক্ষটা। অলিন্দ থেকে আবছা আলো ভেসে আসছে। সেখানে থাকা বেতের মোড়াখানায় নিজের গিটারখানা নিয়ে বসল রুদ্ধ। নোঙর এখনও ঠায় দাঁড়িয়ে আছে কক্ষেই। লোকটা তাকে অন্ধকার কক্ষে রেখেই টুংটাং অলিন্দে গিয়ে বসেছে।
এর মাঝেই কর্ণপাত হলো টুংটাং গিটারের শব্দ। এই তো শব্দ যা একটু আগে শুনল। বৃষ্টির রিনছিন শব্দের সাথে গিটারের সুর তোলা শব্দ মিলেমিশে একাকার হলো। নোংর অজান্তেই যেন এক পা দু পা এগোলো, খেই হারালো, নিজেকে ভুলল। গিটারের সুরের সাথে তাল মেলালো রুদ্ধ, মসৃণ কণ্ঠে গেয়ে উঠল। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। এ যেন অদ্ভুত এক অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়ালো নোঙরকে। দিশাহীন হলো যেন সে, মনোসংযোগ জড়ালো হলো। সামনে থাকা উঁচু গদিতে বসলো নোঙর। অদ্ভুত এক মোহনীয় মুহূর্ত। নোঙরের পায়ের কাছেই বেতের মোড়ায় গিয়ে গিটারের শব্দ তুলছে আর মিহি কণ্ঠে গান গাইছে রুদ্ধ। কি সুন্দর সেই কণ্ঠ। গান শেষ হলো যখন, তখন নোঙর ঘোরের মাঝেই আছে। মৌনতা গ্রাস করছে চারপাশে, শুধু মেঘবন্ড নিজের অস্বস্তি জানান দিচ্ছে ক্ষণে ক্ষণে। হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটা এসে আদল ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টির ঝাপটা জানান দিচ্ছে বৃষ্টির তীব্রতা। ছোট্ট মনে কিঞ্চিত অনুভূতি প্রকাশ করাতে যে সক্ষম বুঝল রুদ্ধ। এইটুকু মেয়ে প্রেমে নাকি সে হারিয়েছে নিজেকে। কি আশ্চর্য তাই না? আশেপাশের দৃষ্টি বুলালো রুদ্ধ। এর মাঝেই মেয়েটা মোহনীয় কণ্ঠে শুধালো, এই গিটারটা আপনার? রুদ্ধ মৃদু হেসে মাথা ঝুলালো, মানে হ্যাঁ তারই। নোঙর প্রশস্ত হাসল, কণ্ঠে খাদ নামিয়ে বলল, আমি একটু নেই। কি মিষ্টি আবদার, কি মিষ্টি সেই কণ্ঠ। যেখানে রুদ্ধ নিজেকেই সমর্পণ করতে রাজি, সেখানে তার গিটার তো ক্ষুদ্র জিনিস। নিজের হাতই তুলে দিল গিটারখানা নোঙরের হাতে। নোঙর যেন মহা খুশি হলো। এই জিনিসটা সে তার কত ভালো লাগে। গিটারখানায় হাত বুলালো নোঙর। রুদ্ধর মনটা হিংসাত্মক হলো। প্রেমিক মন নিজের জিনিস নিয়েই হিংসা মাতল। ফের বৃষ্টির ঝাপটা এসে তনু স্পর্শ করলো। বিরক্ত হলো রুদ্ধ। এই বৃষ্টি তো বিরক্ত করে কেন? সে কি দেখে না নতুন প্রেমের সন্ধি করছে রুদ্ধ? এ বর্ষণ নতুন প্রেমের গুঞ্জনকে বাড়িয়ে দিচ্ছে, নাকি তাকে জ্বালাতন করতে এসেছে? মেয়েটা ভিজে যাচ্ছে। মস্তিষ্কে সে কথা আসতেই প্রেমিক মন দমল। রুদ্ধ এবার বলল, এখান থেকে যাওয়া উচিত প্রাণ, ভিজে যাচ্ছ তুমি। ফের সেই ডাক, প্রাণ। নোঙর যেন থমকালো, হৃদয়খানা লাফিয়ে উঠল। তবু যেতে একটু ইচ্ছা করছে না কেন যেন, একটুও। নোঙর আনমনে বলল, বাকি না আর একটু। হাসল রুদ্ধ। মেয়েটা কি জানে তার এই নিঃসংকোচ আবদার প্রেমিক মনকে কতটা নাড়িয়ে তুলল, কতটা বিগলিত করলো। মুখে কিছু বলল না রুদ্ধ। নোঙর গিটারটা নিয়েই ব্যস্ত এখনো। বাজানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ব্যর্থ হয়ে রুদ্ধর পানে তাকালো, বলল, এটা কি করে বাজায়? আমায় শেখাবেন? রুদ্ধ হাসলো কিঞ্চিত, মাথা নাড়িয়ে বলল, শেখাবো। আনন্দিত হলো নোঙর। তার এটা শেখার বেশ শখ। রুদ্ধর কথায় খুশি হলো সে, হেসে উঠল। রুদ্ধ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির পানে। ফোনের মৃদু ফ্ল্যাশলাইটে মেয়েটাকে আকর্ষণীয় লাগছে। তেলতেলে সফেদ মুখখানায় লালচে আভা দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আলোর আভা মেয়েটাকেও যেন আরও মনোহর করে তুলছে। কালো রঙের একটা গোল জামা পরনে, ওড়নাখানা লেপ্টে আছে শরীরের সাথে। বৃষ্টির ঝাপটার আদলে পড়ায় সামান্য ভেজা মুখশ্রী। মেয়েটির ওষ্ঠের নিচে কালো কুচকুচে একটা তিল রয়েছে। তিলকটি যেন বদনকে আরও অধিক মোহনীয় করে। রুদ্ধর এক ভয়ঙ্কর বাসনা জাগল। সে তিলকটাকে স্পর্শ করার বাসনা। নিজের এহেন বাসনায় নিজেই যেন চমকালো রুদ্ধ। ফের তাকালো আরও একবার। ভীত হৃদয়ে মেয়েটা এখনও গিটার নিয়ে ব্যস্ত। তার ছোট ছোট সামান্য আশা কাটা কেশগুলো বৃষ্টির ঝাপটায় ভিজে পুরো মুখশ্রী বিরাজ করছে। মেয়েটার ওষ্ঠ আঁখি ছুঁয়ে দিচ্ছে বারংবার। সেদিকে তার ধ্যান নেই। তার কাছে যেন পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এই গিটারখানা। তপ্ত শ্বাস টেনে উঠল রুদ্ধ। অলিন্দের গ্রিল ধরে দাঁড়ালো। মেয়েটা তাকে দুর্বল করে দিচ্ছে। শ্বাস প্রশ্বাস তীব্র হলো। হাওয়ার সাথে অন্তঃকরণ ও টালমাটাল হলো। মেয়েটাকে এখন বলতে ইচ্ছা করলো, চলে যাও নোঙর, নয়তো অনর্থ ঘটবে। কিন্তু মই সাই দিল না। মন বলল,
নিজেকে যদি সংযত না করতে পারিস, কিসের প্রেমিক পুরুষ তুই? সে আরেকটু থাকুক, আরেকটু মন জুড়াই,